হোয়াট আ কামব্যাক বাই ইংল্যান্ড, কি দুর্দান্ত কামব্যাকটাই না করলো। এবং এই যে ম্যাচটা নিউজিল্যান্ড হেরে গেল, এর জন্য সবচেয়ে বেশি দায়ী যদি কাউকে করা হয়ে থাকে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল সান্টনার, আর কেউ নয়। মানে তোমার 3 ওভারে 43 রান দরকার, হাতে 4খানা উইকেট রয়েছে, উইল জ্যাক সামনে ব্যাটিং করছে, তো সেখানে কি সেন্সে ও বলটা গ্লেন ফিলিপসকে দিতে গেল? যখন ম্যাট হেনরি 2 ওভার পড়ে রয়েছে, লকি ফার্গুসনের 2 ওভার পড়ে রয়েছে, তো তখন তো সেই মুহূর্তে এদেরকেই বল দিতে পারতো না সান্টনার। কি সেন্সে যাকে বলে গ্লেন ফিলিপসকে বলটা দিতে গেল? 22 রান খেয়ে গেল 18 ওভারে, 22টা রান। তারপরে 19 নম্বর ওভারে 16 রান খেয়ে গেল সান্টনার এসে, আর লাস্ট ওভারে প্রথম 3 বলে ম্যাট হেনরির বলে ম্যাচ ফিনিশ করে দিল ইংল্যান্ড, এবং আনবিটেন থেকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। এবং নিউজিল্যান্ড যে হেরে গেল এই ম্যাচটা, এরই সাথে কিন্তু পাকিস্তানেরও একটা সেমিফাইনালে যাওয়ার ছোট্ট একটা চান্স কিন্তু রয়ে গেছে। প্রথম কথা, পাকিস্তান আর শ্রীলঙ্কার যে ম্যাচটা আছে আজকে, সেখানে তো পাকিস্তানকে হারাতেই হবে শ্রীলঙ্কাকে, এবং তার সাথে বড় মার্জিনে হারাতে হবে। যদি পাকিস্তান ফার্স্টে ব্যাটিং করে তাহলে পাকিস্তানকে 64 রানের ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে, নয়তো যদি সেকেন্ডে ব্যাটিং করে তাহলে কিন্তু 13.1 ওভারের মধ্যে টার্গেটটা ফিনিশ করতে হবে, তাহলে কিন্তু পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে, তাহলেই পাকিস্তানের কাছে চান্স রয়েছে। কিন্তু এই ম্যাচটা নিউজিল্যান্ড অনায়াসে জিততে পারত, আর নিউজিল্যান্ড যদি জিতে যেত তাহলে নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যেত, আর পাকিস্তান আউট হয়ে যেত টুর্নামেন্ট থেকে, ব্যাস আজকের ম্যাচের কোনো গুরুত্বই থাকতো না। পাকিস্তান জিততো কি হারতো কিচ্ছু হতো না তাতে। এক তো যখন নিউজিল্যান্ড ব্যাটিং করছিল, ইংল্যান্ড দারুণ বোলিং করেছে, বিশেষ করে লাস্টের 7টা ওভারে, 13 ওভারে ওদের 116 রানে 3 উইকেট স্কোর ছিল, এবং সেই সময় সবাই ভেবেছিল যে নিউজিল্যান্ড এখান থেকে অনায়াসে 170 থেকে 75 তো মিনিমাম স্কোর করেই দেবে। সেখানে কিন্তু দারুণ কামব্যাক করলো ইংল্যান্ড, লাস্টের 7 ওভারে মাত্র 43 রান খরচ করলো। 20 ওভারে নিউজিল্যান্ড মাত্র 159 রান স্কোর করেছিল, এবং লাস্ট বলে তাও 6টা মারলো বলে সান্টনার। এবং প্রথম 6 ওভারের পরে কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক মানে পেস বোলারদের আর বলই দেয়নি, পুরোপুরি লাস্টের 14টা ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে। এবং প্রথম 6 ওভারও যেভাবে ওদের ওপেনাররা শুরু করেছিল, তাদের তো মনে হচ্ছিল 180 রান স্কোর হয়ে যাবে। মানে 6 ওভারে 54-0 এরকম ডিফিকাল্ট পিচে, আর এরকম উইকেটে, এত বড় বাউন্ডারিতে, তো সেখান থেকে মাত্র 159 রানে আটকে রাখলো ওদেরকে 20 ওভারের শেষে। এবং ইংল্যান্ডের প্রত্যেকটা স্পিনার যাকে বলে ভালো বোলিং করেছে, আদিল রশিদ হোক, লিয়াম ডসন হোক, বা এখান থেকে উইল জ্যাকস হোক, বা রেহান আহমেদ হোক, প্রত্যেকে ভালো বল করেছে। তারপরে 160 চেস করতে নেমে 2 রানের মধ্যে 2খানা উইকেট পড়ে যায় ইংল্যান্ডের, এবং ফিল সল্ট এবং জস বাটলার দুজনেই ব্যর্থ হয়। তারপরে ছোটোখাটো পার্টনারশিপ হয় হ্যারি ব্রুক আর এখান থেকে জ্যাকব বেথেলের মধ্যে, কিন্তু ইংল্যান্ডের রানের গতি সেরকম ভালো ছিল না। 10 ওভারে 64 রানে 4 উইকেট স্কোর ছিল, এবং সবাই তখন ধরে নিয়েছিল যে ইংল্যান্ড এই ম্যাচটা হেরে যাবে, কারণ এক তো বল স্পিন হচ্ছে প্রচুর হারে, তার উপর বড় বাউন্ডারি। তারপরেও 3 ওভারে 43 রান দরকার ছিল, 4 উইকেট হাতে ছিল, সবাই ভেবেছিল যে আর কোনো চান্স নেই, এখান থেকে নিউজিল্যান্ড অনায়াসে ম্যাচটা জিতে যাবে। তারপরে মিচেল সান্টনার কিন্তু গ্লেন ফিলিপসের হাতে বলটা দিয়ে দিল, আর সেই ওভারে 22 রান কনসিড করলো। তারপরে 16 রান মিচেল সান্টনার কনসিড করলো, আর তারপরে কিন্তু প্রথম 3 বলের মধ্যেই ম্যাচটা ফিনিশ করে দিল ইংল্যান্ড। এবং উইল জ্যাক্স প্রত্যেকটা ম্যাচে দারুণ পারফর্ম করে যাচ্ছে, অলরেডি 4বার ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে। প্রথমে পেয়েছিল নেপালের এগেনস্টে, তারপরে ইটালির এগেনস্টে, তারপরে শ্রীলঙ্কার এগেনস্টে, এবং তারপরে কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে পেয়ে গেল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ব্যাট হাতে হোক বা বল হাতে হোক, দুই দিকে কিন্তু কন্ট্রিবিউট লাগাতার করে যাচ্ছে, দারুণ ফিনিশিং টাচ দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে দারুণ ফিনিশিং টাচ দিচ্ছে। আর রেহান আহমেদ প্রথম ম্যাচ খেলছিল এই ওয়ার্ল্ড কাপে, কি দুর্দান্ত ব্যাটিং করলো ভাই, অসাধারণ ব্যাটিং করলো, পুরো একা হাতে জিতিয়ে দিল। ওই তো প্রথমে প্রেশারটা নিজের ওপর নিল, 17 বলে 42 রান দরকার ছিল, সেই সময় একটা বিশাল 6 মারলো। তারপরে ওভারও যখন বোলিং করতে আসলো সান্টনার, 7 বলে 11 রান দরকার ছিল, তখনও যা কিছুই হতে পারতো, সেই সময় একটা 6 মেরে দিল। তো যাই হোক, একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের, এবং ইংল্যান্ড কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আস্তে আস্তে দারুণভাবে কামব্যাক করছে। মানে গ্রুপ স্টেজে ওরা নেপালের এগেনস্টে কোনো রকমে জিতলো, তারপরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল, তারপর স্কটল্যান্ড আর ইটালির এগেনস্টেও যাকে বলে কষ্ট করে জিতলো, তারপরে কিন্তু সুপার 8-এ এসে ওরা দুর্দান্ত পারফর্ম করছে, পুরো সবাই একজোট হয়ে খেলছে, ওদের ব্যাটিং হোক বোলিং হোক সব দিক থেকে দারুণ পারফর্ম করছে ওরা। শুধু জস বাটলারের ফর্মটা নেই, ওটাই একটা চিন্তার বিষয়, কিন্তু তা বাদ দিলে ওদের প্রত্যেকটা প্লেয়ার দারুণ খেলছে, এবং এটাই তো দরকার। তো এখন ইংল্যান্ডের সেমিফাইনাল যাকে বলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে, আই থিঙ্ক 5 তারিখে হবে। ইন্ডিয়া বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে জিতবে তার সাথে ইংল্যান্ডের সেমিফাইনাল হবে, মোস্ট প্রবাবলি ধরে রাখো ইন্ডিয়াই খেলবে। তো ইন্ডিয়া আর ইংল্যান্ডে যদি সেমিফাইনাল ম্যাচ হয়, তো পরপর 3বার ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ হয়। 22 সালে হয়েছিল, ইংল্যান্ড জিতেছিল, 24 সালে হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল। তো এখন দেখার এটাই যে এইবারে কে জেতে।
তো দারুণ একটা ম্যাচ কিন্তু হতে চলেছে, দারুণ ফর্মে রয়েছে ইংল্যান্ডের প্লেয়াররা সবাই। আর বাকি দেখা যাক পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে কি হয়, নিউজিল্যান্ড কি কোয়ালিফাই করতে পারে সেমিফাইনালে, নাকি পাকিস্তান মিরাকেল ঘটিয়ে কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।